আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের জীবন ভাইয়া আমি ভালো আছি। সো দীর্ঘদিন পর্যন্ত তোমাদেরকে ক্লাস সাপোর্ট দেওয়া হয়নি, কারণ তোমরা অবশ্যই জানো যে আমার এইচএসসি পরীক্ষা ছিল। সো আজকে পরীক্ষা শেষ হলো। সো আজকে রাত্রে একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফ্রি হয়ে আজকে তোমাদের জন্য ক্লাস শুট করছি। সো ভাইয়া, আমাদের কিন্তু প্রায় 1 মাসেরও অধিক সময় পড়াশোনা করিনি। মানে তোমরা পড়াশোনা করছো, বাট আমি তোমাদেরকে ভিডিও আপলোড দেইনি। তো তোমরা অবশ্যই আগ্রহী ছিলা, এবং সেই আগ্রহের স্থান থেকে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম বায়োলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে রেচনতন্ত্র। এই অধ্যায়ে তোমাদের রয়েছে অসংখ্য সংশয় এবং ভয়ভীতি। আজকের এই ক্লাসে তোমাদের এই অধ্যায়ের জন্য যত ভয়ভীতি আছে সবকিছু দূর করে এই অধ্যায়টাকে করে দেবো পানি পানি। ওকে ভাইয়া, এবার হচ্ছে আমাদের, দেখো আমাদের এই যে বায়োলজি বইটা আছে, এই বায়োলজি বইয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেসব অধ্যায় আছে তার মধ্যে রেচনতন্ত্র হচ্ছে অত্যন্ত মাস্ট। তোমাকে পড়তেই হবে, তোমাকে বোর্ড পরীক্ষার জন্য এটা পড়তেই হবে। সো তোমরা কি করো, এই অধ্যায়ে অনেকগুলো নাম আছে, সংজ্ঞা আছে, এইগুলো তোমরা ঘোলাই ফেলো। সো আজকের ক্লাসে আমার কাজই হচ্ছে বিভিন্ন ট্রিকের মাধ্যমে তোমাকে এই অধ্যায়টা একেবারে সহজ করে দেওয়া। ওকে বাচ্চারা, সো চলো শুরু করি। বিসমিল্লাহ। সো তোমরা জানো আমার বায়োলজি ক্লাসের ধারাবাহিক সিস্টেম বা রুলস কেমন। আমি প্রথমে আগে এই অধ্যায়ের যত মাস্টার কি বা মাস্টার সাজেশন আছে সেই সবগুলো এখানে আমি লিখে রাখি। তারপর একটা একটা করে এখানে আলোচনা করি, ব্যাখ্যা করি, এবং তোমরা যদি নোট করো তাইলে তোমাদেরকে এই অধ্যায়টা তোমাদের জন্য একেবারে দুর্দান্ত হয়ে যাবে। ঠিক আছে বাচ্চারা, তো চলো শুরু করি। তো ফার্স্টলি হচ্ছে আমাদের এই অধ্যায়ের জন্য মাস্টার সাজেশনের মধ্যে একেবারে এক নম্বর সাজেশন হচ্ছে বৃক্ষের বেসিক প্লাস সংজ্ঞা। এই অধ্যায়ে আমাদের সংজ্ঞা বলতে কি, এই অধ্যায়ে আমাদের কিছু কিছু নাম আছে, যেমন হচ্ছে রেনাল পিরামিড, ক্যাপসুল, পেলভিস, সানাগালিকা, নেফ্রন, ইফারেন্ট আর্টারিয়াল, আফারেন্ট আর্টারিয়াল, গ্লোমেরুলাস, এইসব নামগুলো তোমাকে ভয় ফেলি, এবং এই নামগুলো কোথায় কি আছে এটা আমরা জানি না। সো এই নামগুলো পারার জন্য তোমাকে আলাদা করে কোনো সংজ্ঞা পড়তে হবে না ভাইয়া, কোনো সংজ্ঞা পড়তে হবে না। জাস্ট আমি তোমাকে কিভাবে করাই এটা তুমি খেয়াল করো। আমি যেখানে চিত্রগুলো আঁকি, চিত্রগুলোর নামগুলো জাস্ট একবার তুমি দেখো, তুমি বারবার 2-3 বার করলেই পারি তোমার এমনিতেই মুখস্থ হয়ে যাবে। ওকে বাচ্চারা, সো আগে এই বৃক্ষে আমরা বেসিক সম্পর্কে আমরা পড়াশোনা করি, যেমন এই বৃক্ষের বেসিকটা কি, বৃক্ষ জিনিসটা কি, রেচনতন্ত্র জিনিসটা কি। ভাই রেচনতন্ত্র মানে হচ্ছে, যেহেতু অধ্যায় রেচনতন্ত্র আগে বলে রেচনতন্ত্র কি। রেচনতন্ত্র হচ্ছে ভাইয়া আমাদের শরীরে আমরা এই যে যত খাবার দাবার খাই, খাই না? তুমি এই ধরো আমার ক্লাস হতে বসো, তারা কিছু খাওয়া দাওয়া করে আসছো, তাই না? তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করি। আমি একটু আগে ভাত খেয়ে এখানে পড়তে বসছি, তোমাকে পড়াইতে আসছি আর কি, পড়তে বসে তোমাকে পড়াইতে আসছি। তো এই যে আমি খাওয়া দাওয়া করে আসলাম, এই যে আমার শরীরে আমি যে খাবার দাবার নিলাম, এগুলো তো আর খাবার দাবার আমাদের শরীর কিভাবে শোষণ করে না। এই খাবারটাকে প্রথম পরিপাক করে, পরিপাক করার পরে এই খাবার থেকে যতগুলো আছে শ্বেতসার, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলোকে আলাদা করে শরীর আমাদের সেগুলোকে শোষণ করে, এবং যত ক্ষতিকারক পদার্থ আছে এগুলো বজ্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বের করে দেয়, তাই না? তো বিশেষ করে হৃৎপিণ্ড আমাদের করে কি, মূত্র উৎপন্ন করে। সো মূত্র উৎপন্ন করে, এবং আমাদের মূত্র উৎপন্ন করার মাধ্যমে আমাদের শরীর থেকে বিভিন্ন ক্ষতিকারক নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ এবং বিভিন্ন ধরনের ইউরোক্রোম বন্ধ বিভিন্ন ক্রিয়েটিনিন, ঠিক আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই সমস্ত সকল পদার্থ আমাদের শরীর থেকে দূর করে দেয়। অর্থাৎ মূল কথা হচ্ছে, একেবারে মূল কি পয়েন্ট, সেটা হচ্ছে বৃক্ক আমাদের দেহের কি করে, আমাদের রক্ত পরিশ্রুত করে, মানে রক্তকে পরিষ্কার করে রাখে। সোজা কথা, একেবারে তুমি বাংলা ভাষায় বুঝো, রক্তকে পরিষ্কার করে। মানে আমাদের শরীরে এই যত আমরা খাবার খাই, এই ময়লা যত আছে, ময়লা হোক, উপাদান হোক, ভিটামিন হোক, সবগুলো রক্তের সাথে মিলেমিশে থাকে। সো ওর কাজ হচ্ছে আমাদের এই রক্ত থেকে ময়লা বা, হ্যাঁ এক্স্যাক্টলি, ময়লা আবর্জনা যা আছে এগুলোকে পরিশোধ করে শরীর থেকে বের করে দেয়। ওকে বাচ্চারা, তো চলো প্রথমে হচ্ছে বৃক্কের অবস্থান। এই বৃক্ক বা কিডনি, বাংলায় বলা হয় বৃক্ক, ইংলিশে বলা হয় আমাদের কিডনি। সো আসলে আমরা বৃক্ক নামের সাথে পরিচিত না হলেও কিডনি নামের সাথে আমরা সকলেই কিন্তু পরিচিত। সো ভাইয়া, ফার্স্টলি হচ্ছে বৃক্কটা কোথায় থাকে, এর অবস্থানটা কোথায়, মুখে থাকে, গালে থাকে, না মাথায় থাকে? আসো ভাইয়া, বৃক্কটা আমরা চিনি। সো এটা হচ্ছে, বৃক্ক হচ্ছে মানব দেহের উদর গহ্বরের পেছনে। উদর গহ্বর পেছনে ভাইয়া, উদর কি, উদর হচ্ছে পেট। পেট, সবার একটা পেট আছে, তোমার আছে, আমারও আছে। সো মানব দেহের এই যে আমাদের উদর গহ্বর, উদর হচ্ছে পেট, আর গহ্বর মানে হচ্ছে ভাইয়া ফাঁকা স্থান। এই ফাঁকা স্থানকে সিলেন্ড্রন বলে। কি বলা হয় বায়োলজিক্যাল ভাষায়? সিলেন্ড্রন, মানে ফাঁকা স্থান। সো বাচ্চারা, এই যে আমাদের উদর গহ্বর আছে, এই উদর গহ্বরের পিছনে, পিছনে, ঠিক আছে, বিহাইন্ড, এই পিছনে পিঠ সংলগ্ন অবস্থায়, কোথায় ভাইয়া, পিঠ সংলগ্ন অবস্থায়, মানে এই পিঠের দিকে মেরুদণ্ড, মেরুদণ্ড বা কোষেরুকা। এই মেরুদণ্ডের এই যে মাঝখানে দাঁড়ায়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কোষেরুকা। এই কোষেরুকার দুই প্রান্তে, এই দুই প্রান্তে এখানে দুটি বৃক্ক অবস্থান করে। কি অবস্থান করে? দুটি বৃক্ক পিত্তগ্রহণ অবস্থায় অবস্থান করে। এবার ভাইয়া, এই বৃক্ক দেখতে কেমন? দেখতে কেমন, গরুর মতো না ছাগলের মতো? আসো, এই বৃক্ক দেখতে হচ্ছে ভাইয়া সিম বিচির মতো। কেমন? সিম বিচির মতো, এইরকম, ঠিক আছে, কিছুটা এইরকম, এরকম। তোমার কেউ মস্তিষ্ক বুঝে না, বুঝে ফেলো না, বুঝছো? এই হচ্ছে আমাদের বৃক্ক।
ওকে, বৃক্ষ দেখতে কেমন ভাইয়া? সিম বিচির মতো। তো আমি যদি ঠিক মতো না আসতে পারি, তোমার তো জানো যে সিম বিচি কেমন দেখতে দেখা যায়। তো সিম বিচির মতো হচ্ছে আমাদের বৃক্ষ। বুঝলাম, এই হচ্ছে আমাদের বৃক্ষর কাহিনী। এবার ভাইয়া বৃক্ষ দেখতে কালার কেমন? কালার কেমন? কালো, সাদা, পিঙ্ক কালার, কোন কালার? ভাই বৃক্ষ দেখতে হচ্ছে লালচে বর্ণের। কেমন? লালচে, এক্স্যাক্টলি লাল না, আবার এক্স্যাক্টলি খয়েরিও না, কাছাকাছি দুটির মাঝামাঝি একটা রং, অর্থাৎ এটাকে বলা হয় লালচে বর্ণের। তো এমসিকিউতে তোমার যদি আসে যে বৃক্ষর কালার কি, হ্যাঁ, তো দেয়া থাকবে রেড। তো এক কথা রেড কিন্তু না, দেয়া থাকবে খয়েরি, খয়েরিও না, লালচে বর্ণের। তো তোমাকে অপশনে যেটা দেওয়া থাকবে লালচে বর্ণের বা লাল, এই কাছাকাছি যে উত্তরটা থাকবে তুমি সেটাকেই তুমি কারেক্ট অ্যান্সার হিসেবে দাগ করবা। ওকে বাচ্চারা, তো এখন হচ্ছে আমাদের এই যে বৃক্ষ, এই বৃক্ষের সংজ্ঞা পড়লাম, বেসিক পড়লাম। এখন হচ্ছে ভাই এই বৃক্ষ জিনিসটা, আমাদের বৃক্ষের ভিতরে কি কি থাকে, বৃক্ষটা কিভাবে তৈরি হয়, কি না কি করে, এই সম্পর্কে আমরা জানবো। তো এইগুলো জানার জন্য অবশ্যই আমাদের বৃক্ষের গঠনটা রাখতে হবে। বৃক্ষের গঠন আগে আগে আমি সব তোমাকে বলে দেবো। তার আগে তোমরা রাখো যে বৃক্ষের একটা থাকে অবতল অংশ, একটা থাকে উত্তল অংশ। আমি কিন্তু তোমাদেরকে ফিজিক্স ক্লাসে আমি কিন্তু পড়াইছি উত্তল এবং অবতল, কিন্তু পড়াইছি লেন্স পড়াইছি। তোমরা ওখানে অবশ্যই তোমরা জানো যে ভাই উত্তল কি, আমি তারপর তোমাকে বুঝিয়ে দিবো। তারপর ভাই আমি যখন তোমাদেরকে, তোমাদের বড় আপু যারা আছে, তোমাদের এসএসসি 27 ব্যাচ, তো এসএসসি 26 ব্যাচে আমি কিন্তু তোমাদেরকে ওদেরকে সাজেশন ভিডিও দিয়েছিলাম ওদের ফিজিক্স পরীক্ষার। তো এখান থেকে সবাই অবশ্যই যারা ভিডিওটা দেখছে অবশ্যই উপকৃত হয়েছে, কারণ এখান থেকে 100% ফোন আসছিল। তো যাই হোক বাচ্চারা, তো উত্তল কি ভাইয়া? উত্তল তো অনেক সময় বলে না যে নদীর পানি আজকে উত্তল, এভাবে বলে না। ধরো এখন তোমার বন্ধুর সাথে ঘুরতে যাবা, নদীতে ঘুরতে যাবা, নদীর এপার থেকে ওপারে যাবা। তো আমার বন্ধু বলে এই আজকে যাস না, এখন গরমকাল, গ্রীষ্মকাল, বাতাস অনেক খারাপ, ঠিক আছে, নদীর পানি কিন্তু উত্তল। তো এই উত্তল মানে কি ভাই? ফুলে ওঠা, ফেপে ওঠা, উত্তল, ঠিক আছে। মানে এর পাশটা থাকবে এইরকমের, বুঝছো? এটা হচ্ছে উত্তল পাশ। আর এইটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে অবতল পাশ। দেখো এটা হচ্ছে ভাঁজ, ভাঁজ, এটা হচ্ছে অবতল পাশ। তো যেই পাশটা থাকবে এইরকম এইরকম, এই আমার হাতটা এই, এটা হচ্ছে উত্তল পাশ। আর ঠিক এর অপোজিট পাশটা হচ্ছে কি? অবতল পাশ, বুঝছো? এটা হচ্ছে উত্তল, এটা হচ্ছে কি? অবতল। তো আমাদের বৃক্কের একটা পাশ হচ্ছে উত্তল, একটা পাশ হচ্ছে অবতল। অবতল অংশের যে ভাঁজ তাকে বলা হয় হাইলাস বা হাইলাম। এক বচনে হাইলাম, আর বহু বচনে বলা হয় হাইলাস, হাইলাস বা হাইলাম, হাইলাস বা হাইলাম। একটা রাখো, হাইলাস বা হাইলাম, ঠিক আছে। তোমরা ভিডিওটা আঁকার একটু চেষ্টা করি। চলো বাচ্চারা, ফার্স্টলি কোনো কথা বলবো না, জাস্ট আঁকবা। আমি বোর্ডে এই ফার্স্ট আঁকতেছি, বুঝছো? তার আগে কিন্তু আমি সবসময় নিজের খাতায় আঁকছি। এবং তোমরা শুনলে হয়তো মজার বিষয় হচ্ছে, এই যে আমাদের পরীক্ষা গেল না কিছুদিন আগে এইচএসসি পরীক্ষা, আমি কিন্তু তখনও কিন্তু এটা কিন্তু আঁকছি, এটা আঁকা লাগছিল আমার। তোমরা আঁকা শুরু করে দাও, বসে থেকে লাভ নাই। এগুলো তোমরা সব সুন্দর করে করে নোট করবা। আমি আজকে বড় একটা কি এঁকে দিলাম, একেবারে বড়, ঠিক আছে। এত বড় আঁকাটা আসলে ঠিক হয় নাই, তারপর তোমাকে এঁকে দিলাম যাতে করে তোমরা খুশি হও। এই ভাঁজটা এত বেশি দিই না, কম দেই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি মোটামুটি বলা যায় বৃক্ক বা কিডনি, ঠিক আছে। আঁকতে থাকো বাচ্চারা, আঁকতে থাকো, আমি তোমাকে পরে বলে দিচ্ছি, আগে আঁকো। ও, তার মানে তোমাকে একটু বলি, সেটা হচ্ছে আমাদের এই যে কিডনি, এখানে কিন্তু অসংখ্য নেফ্রন থাকে। মানে এই যে আমাদের কিডনির জটিল কাজটা, এই জটিল কাজটা করে ক্ষুদ্র একটা বস্তু, সেটা হচ্ছে নেফ্রন। সেটা একটা অঙ্ক, আমি নেফ্রনকে আঁকাবো, ঠিক আছে। তার আগে একটা একটা করে শিখি। আর দেবো, আরেকটা দিয়ে দিই। এই, দেখো এটুকু বুঝতে পারো কিনা? আচ্ছা, এটুকু বুঝতে পারো। তোমরা আঁকা কি হয়েছে আমার সাথে সাথে? হ্যাঁ, একে ফেলো, একে ফেলো, দ্রুত একে ফেলো। এলার্জি, এলার্জি। আচ্ছা, শুরু করি। দেখো ভাইয়া, আচ্ছা নেফ্রন গুলো রেখে দিই। আচ্ছা, আমাদের এই যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড এই যে দেখছো, হৃৎপিণ্ড শুরু করে দিচ্ছি। এই যে আমাদের কিডনি আছে, এই কিডনি এটা হচ্ছে ভাই উত্তল পাশ, তাই না? এটা হচ্ছে উত্তল পাশ, আর এটা হচ্ছে অবতল, অবতল। তো ভাইয়া এই যে আমাদের অবতল অংশ, এই অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাস, হাইলাস, অথবা এক বচনে হাইলাম। এইটা অবলিক, এইটা অর্থাৎ কি বলা হয়? হাইলাস বা হাইলাম। কি বলা হয় বাচ্চারা?
হাইলাস বা হাইলাম। বুঝছো? তাহলে মুছে দেই, চিত্তে সমস্যা হবে। এরপরে ভাইয়া এই যে আমাদের বৃক্ক আছে, বৃক্কের ভিতরে রক্তের আমাদের এখান থেকে তো ব্লাড থেকে যাবে, তাই না? ব্লাডটা যে প্রবেশ করবে, ব্লাড প্রবেশ করে কিসে? রক্ত প্রবেশ চলাচল করে কিসের মাধ্যমে ভাইয়া? ধমনী এবং শিরা। কিসের মাধ্যমে প্রবেশ করে? ধমনী, শিরা। তো মনে রাখবা ধমনী দিয়ে রক্ত প্রবেশ করে, ঠিক আছে? এখান থেকে এটার নাম কি ভাইয়া? ধমনী। ধমনী, ধমনী দিয়ে রক্ত প্রবেশ করবে এবং বের হবে বের হবে শিরা থেকে। তো এইটাই মাথার মধ্যে সবসময় যেন সেট করে নাও। তোমার শরীরের যে কোনো পার্ট, যে কোনো অঙ্গনই হোক না কেন, অলওয়েজ অলওয়েজ ভাইয়া ধমনী থেকে রক্ত প্রবেশ করবে এবং রক্ত পরিশোধ হোক, যাই হোক, গাঁ মনে তাই হোক, ডায়ালাইসিস হোক, যাই হোক না কেন, তারপর আসবে কিন্তু শিরায়, ঠিক আছে? মানে ধমনী ঢুকে শিরা বের হয়, এবার মনে হয় ধমনী ঢুকে শিরা বের হয়। ওকে। আচ্ছা, এবারে এই তো রক্ত প্রবেশ করলো, রক্ত ভিতরে ঢুকলো দূষিত বদ্র, আর এখান থেকে রক্তটা পরিশোধ হয়ে বের হয়ে যাবে। এখন ভাই একটু খেয়াল করো, এই দেখো, এরপরে এই যে আমাদের অঞ্চলটা, এই যে অঞ্চলটা আমাদের দেখো এখানে ফাঁকা ফাঁকা জায়গা, এটাকে বলা হয় সাংগ্রাহিক নালিকা, ঠিক আছে? সংগ্রাহক, সংগ্রাহক নালিকা দিল, যাও, সংগ্রাহক নালিকা, ঠিক আছে? কি নাম ভাইয়া? সংগ্রাহক নালিকা। এটাকে বলা হয় সংগ্রাহক নালিকা। কি বলা হয়? সরল নালিকা। আর এই যে আমাদের যতগুলো পিরামিড আছে এগুলো বলা হয় রেনাল পিরামিড। কি বলা হয়? রেনাল পিরামিড। রেনাল পিরামিড। বৃক্ক যে আবরণী দ্বারা আবৃত থাকে, এটা হচ্ছে বৃক্কের আবরণী, ঠিক আছে? আবরণী, এটাকে বলা হয় ভাইয়া ক্যাপসুল। কি বলা হয়? ক্যাপসুল। এগুলো তো সবসময় মনে রাখবা যে ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা। আমাদের মস্তিষ্কের আবরণের নাম কি? মেনিনজেস। এগুলো জাস্ট মুখস্থ থাকা লাগবে, কোনো কথা নাই এখানে, সেকেন্ড কোনো অপশন নাই, ঠিক আছে? আর আমাদের যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড আবার হৃৎপিণ্ড, তো বৃক্ক, বৃক্কের আবরণী তাকে বলা হয় ক্যাপসুল। কি বলা হয় ভাইয়া? ক্যাপসুল। বৃক্কের আবরণীকে বলা হয় ক্যাপসুল। আচ্ছা, এইবার ভাই দেখো এই যে পিরামিড এবং ক্যাপসুলের যে মধ্যবর্তী যে স্থান, এটাকে বলা হয় কর্টেক্স। কি বলা হয়? কর্টেক্স, ঠিক আছে? এই এটাকে বলা হয় কর্টেক্স। এই হচ্ছে আমাদের মোটামুটি হৃৎপিণ্ড, আর এটা হচ্ছে নেফ্রন। প্রত্যেকটি পিরামিডে বলা থাকে কি ভাইয়া? নেফ্রন। এখন কথা হচ্ছে ভাইয়া পিরামিড কয়টা থাকবে আমাদের? আমাদের একটা বৃক্কে মানে পিরামিড কয়টা থাকে? পিরামিডের অবস্থায় কয়টা থাকে জানো? 8 থেকে 12টা পিরামিড, 8 থেকে 12টি, তাই না? এখন ভাই কথা হচ্ছে, তাহলে ভাই আমি যে চিত্রটা আঁকবো এখানে আমার 8 থেকে 12টা দেওয়া লাগবে? উত্তর হচ্ছে না। তুমি চিত্র আঁক, তুমি চিত্রে তোমার দেখো, তুমি যে চিত্র যখন ছোট, তখন তুমি কি আঁকতে পারো? তুমি দিতে পারো হাইয়েস্ট 4টা, তোমাকে আঁকতে 12টা দেওয়া লাগবেই মাস্ট? না, না। তুমি যে কটা লাগে সেগুলো দাও, কিন্তু লেখার মধ্যে লিখে দেবো যে অবশ্যই আমাদের পিরামিড থাকে কয়টা? 8 থেকে 12টা। এখন কথা ভাইয়া নেফ্রন থাকে কত? নেফ্রন থাকে কত? নেফ্রনের মধ্যে 8টা থাকে? 10টা থাকে? না, নেফ্রন থাকে আমাদের 10 থেকে 12 লক্ষ। তুমি কি মনে করছো এই একটা ট্রেনের কথা শুধুমাত্র একটা নেফ্রন? না, অজস্র নেফ্রন আছে। তার মানে আমাদের এই যে রক্তটাকে পরিশোধ করা মেইন কাজটা একেবারে কি পয়েন্ট কোথায়? নেফ্রন। নেফ্রন মূলত এই কাজটা করে। তারপর এটা করে কিছু মাধ্যমে, বৃক্কের মাধ্যমে করে, বাট মূলত কি পয়েন্ট কাজটা কি করে? নেফ্রন করে। আচ্ছা, সো পাইলা এই যে পিরামিড, পিরামিড থেকে করাবে 8 থেকে 12 পিরামিড থাকে, নেফ্রন থাকে 10 থেকে 12 লক্ষ। এটাকে বলা হয় ইউরেটর। কি? ইউরেটর। ইউরেটর। এই যে ইউরেটর, এই যে ইউরেটর, এটাকে বলা হয় ইউরেটর ফানেল আকৃতির প্রশস্ত অংশ। কেমন? ফানেল আকৃতির। কেমন ভাই? দেখো ফানেল আকৃতির, ফানেল জানো তোমরা? হ্যাঁ, এটাকে আমাদের বরিশাল ভাষায় বলে টুহুর মনে হয়, মেবি। এই এই তেলের দোকান, ভালো দেখতে পারো, তেলের দোকান, তেলের দোকানে, ঠিক আছে? এখান থেকে ভাই তেল দেয়, ধরো একটা বড় একটা ব্যারেল থেকে তোমাকে তেল দিবে, এরকম মোটা একটা, মুখটা এত বড়। এখন তেল দিতে গেলে তোমার পটের যে মুখা সেটা হচ্ছে এতটুকু ছোট। এখন এত বড় দিয়ে যদি ঢালতে যাও তাহলে তো পড়ে যাবে। এই যে দেখো, এই যে আমার কলমটা, এই কলমটা হচ্ছে আমাদের, আমার ছোট্ট একটা ফুকা আছে এইখানে, কলমের মাথায় এখানে ছোট্ট একটা ফুকা আছে এইখানে। এখান থেকে আমি কি, এখান থেকে আমি এই যে কালিটা প্রবেশ করাই, ঠিক আছে? এখন তুমি একটু দেখো, এই যে কালি দিয়ে মাথাটা এখান থেকে মোটা, এখানে কিন্তু চিকন, মানে ফানেল আকৃতির, যার জন্য এই মাথাটা চিকন হওয়ার কারণে আমি কিন্তু ভিতর প্রবেশ করে ভালো দিতে পারি। কিন্তু ধরো তোমার এই ফানাটা ধরো এখান থেকে নাই, আসলে ধরো এরকম আপনি ঢেলে যান সব তোমার হাতে, তাহলে এটাকে আমি কিনতাম? কখনোই কিনতাম না। সো এই কিরে, সো বুঝছো ইউরোটার কেমন থাকে? ইউরোটার থাকে ফানেল আকৃতির। কেমন থাকে বাচ্চারা? ফানেল আকৃতির থাকে। সো আমাদের এই যে বৃক্ক বা কিডনি থাকে কয়টা ভাইয়া? 2টা থাকে।
কিডনি থাকে কটা? দুইটা। তো দুইটা বৃক্ক থেকে দুইটা ইউরেটার আসে, কিভাবে আসে? দেখো আমি অনেক বড় আঁকি ফেলছি তো, এই দেখো, এই ধরো এই একটা আমাদের কিডনি, একটা কিডনি, দুই কিডনি থেকে কিভাবে আসে? এখানে আসার পরে এখানে আসে আমাদের মূত্রথলি, কি ভাইয়া? মূত্রথলি। আর এইখানে রাস পেয়েছে মূত্রনালী, ঠিক আছে? তো মূত্রথলিতে আসে, মূত্রতে জমা হয় নির্দিষ্ট পর্যায়ে, আমি একটু পরবর্তী বলে দেবো, বৃক্কে কাটার সময় নির্দিষ্ট পর্যায় পর্যন্ত যখন পূর্ণ হয় তখন আমাদের মূত্র ত্যাগে নিচ্ছে থাকে, এবং আমাদের মূত্রনালীর পর্যায়ক্রমিক সংকোচন এবং পোষণের মাধ্যমে মূত্র আমাদের দেহের বাইরে নির্গত হয়। বাচ্চারা বুঝছো? ক্লিয়ার? ওকে, তো এই ছিল আমাদের, ঠিক আছে, এই ছিল আমাদের বৃক্ক। বৃক্ষে আরো অনেক নাম আছে, তো নামগুলো সুন্দর করে সব পড়ে নিবা, ঠিক আছে? তো নামগুলো মোটামুটি এভাবে রাখে, তুমি এই কারণে নাম দিতে পারো সুন্দর করে, তাইলেও হয়ে গেছে। তো আমরা বৃক্ক বুঝলাম, বৃক্ক শব্দের নামটা আমরা বুঝলাম। এখন আমরা চলে যাবো কোথায়? বড় নেফ্রন, যেখানে তোমাদের মূল কাহিনী। তো তোমরা যারা পাইলট স্কুলে যারা আছো, তোমাদের এই যে কিছুদিন আগে অর্ধবার্ষিক পরীক্ষা, তো তোমাদের কিন্তু নেফ্রনের ঘটনা কিন্তু আসছিল। তো আমার একটা স্টুডেন্ট আছে, আমি ওকে পড়াইছিলাম। আচ্ছা, এক মিনিট, আমার একটা ফোন আসছে, দাঁড়াও। ওকে বাচ্চারা, খেয়াল করো। সো কি জানি বলছিলাম, ও আচ্ছা, আমার স্টুডেন্ট। তো আমি ওকে লাস্ট সময় পড়ানো শুরু করছিলাম, বুঝছো? সো দ্যাটস ওয়াই আমি ঠিক মতো মানে সবকিছু কমপ্লিট করতে পারিনি। তো আমি একটা সাজেশন দিয়েছিলাম যে তোমার বৃক্কের নেফ্রন লাগবে না, বাট বৃক্কটা পড়ো, আপাতত পড়ো, পরে পরীক্ষা পরে সবকিছু শিখাবো আমি। সো আমি ওকে নেফ্রন পড়াই নেই, নেফ্রনে পরীক্ষা আসছি, ব্যাড লাক। যাই হোক ভাই, তারা এবার আমরা শিখবো কি? এবার আমরা শিখবো নেফ্রনের কথা, যে ভাই নেফ্রন জিনিসটা কি, কেমন, কিভাবে কাজ করে। তো তোমরা দেখছো অবশ্যই পিরামিডের মাথায় মাথায় থাকে নেফ্রন, তাই না? তো আমাদের হয়তো বুঝতে পারছি, তো আমাদের ব্লাডটা প্রবেশ করার পর এখানে পিরামিডে যায়, পিরামিডের ভিতর থেকে যায় নেফ্রনে, নেফ্রন থেকে পরিশোধ হয়ে আবার ব্যাক করে এসে দেখা যায় সাধারণ নালিকার ভিতরে যায়, সাধারণ নালিকার ভিতর থেকে যাওয়ার পরে রক্তটা চলে যায়, মানে পরিশোধ চক্র চলে যায়, শিরার মাধ্যমে প্রবেশ করে যাবে দেহের ভিতরে। আর যে আমাদের বজ্র থাকে, বজ্র, এই বজ্রটা ইউরেটার থেকে মূত্রথলিতে আসে, মূত্রথলিতে এসে জমা হয়, নির্দিষ্ট পর্যায় পর্যন্ত পূর্ণ হলে পরে মূত্রের সংকোচন প্রসারের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। ওকে ফাইন। আচ্ছা, ওকে ওকে, এবার নেফ্রন। আচ্ছা, তো ভাইয়া মনে রাখবা, আফারেন্ট আর্টারিয়াল প্রবেশ করে আর বের হয়ে যায় ইফারেন্ট আর্টারিয়াল। কি ভাইয়া? ইফা, ভাই ইফা এর প্রথম অক্ষর কি ভাইয়া? ইন। ইফারেন্ট, ইন। তবে ইন মানে কি? প্রবেশ করা। তো এখানে হবে উল্টাটা, এখানে ইফারেন্ট মানে কি? বের হয়ে যাবে, আর আফারেন্ট মানে প্রবেশ করবে। এটা তোমরা ভুল করো ভাইয়া, বুঝছো? যে ইফারেন্ট আর্টারিয়াল আর আফারেন্ট আর্টারিয়াল কোনটা, কে ঢুকবে কে বের হয়ে যাবে? তাই মনে রাখবা, আফারেন্ট ঢুকবে আর ইফারেন্ট বের হয়ে যাবে। একটু কেমন লাগতেছে তাই না? দাও দেখাচ্ছি। এটা হচ্ছে আফারেন্ট আর্টারিয়াল, আর্টারিয়ল। এটা হচ্ছে ভাইয়া ইফারেন্ট আর্টারিয়াল। কি? ইফারেন্ট আর্টারিয়াল। ওকে, তবে দেখো আমি কিন্তু এটা মোটা আছি, বিচ্ছি দেখা যাচ্ছে, কেমন ভালো হচ্ছে না চিত্রগুলো, কেমন জানি আছে, ভালো হচ্ছে না। এটা আফারেন্ট আর্টারিয়াল আর এই হচ্ছে ভাই ইফারেন্ট আর্টারিয়াল। তোমরা দেখো ভাইয়া, আফারেন্টটা কিন্তু আমি একটু মোটা আঁকছি, আর ইফারেন্টটা কিন্তু আমি একটু চিকন আছি। এর কারণ কি ভাইয়া? এখানে আমরা যদি সূক্ষ্ম করে যদি দেখতে যাই, তাহলে দেখতে পাবো আমরা এই যে আফারেন্ট আর্টারিয়াল প্রবেশ করার পর 50টি, প্রায় 50টি, এক্স্যাক্টলি 50টি না, কিন্তু প্রায় 50টি কৌশিক জালিকে বিভক্ত হয়, মানে ক্ষুদ্র ক্ষুদ্র আরো জালিকে বিভক্ত হয়। দ্যাটস ওয়াই আমাদের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জালিকে বিভক্ত হওয়ার কারণে এইটা আসলে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। যার কারণে আমরা এখানে যদি ইফারেন্ট আর্টারিয়ালটা পাই, এটা পাই চিকন। কেমন পাই? চিকন, তুলনামূলক চিকন পাই। তো তোমরা রাখার সময় একটু রেখে দেবা, বুঝছো? এটা কারণ এমনি কোনো ফ্যাক্ট না। এরপর এখানে থাকে কি ভাইয়া? থাকে গ্লোমেরুলার। কি থাকে? গ্লোমেরুলার। ভাই তোমরা কাপ দেখছো? কাপ, কাপ কেমন থাকে? এরকম থাকে না কাপ? পেয়ালা, পেয়ালা কাপ, এই যে কাপ, চা খাও তোমরা, ঠিক আছে? এখানে চা আছে, ধরো এই চা আমার ফেভারিট ড্রিঙ্ক, টি, অলওয়েজ টি। আমি দৈনিক অনেক চা খাই, অনেক। যারা আমার সাথে থাকে, আমার যারা চিনে ভালো করে জানে, তো তারা আমার কিন্তু অনেক এটা নিয়ে বকা দেয়, এত চা খাও কেন খাও? তো এই যে আমরা চা খাই, ঠিক আছে, এই যে কাপ, কাপে দেখা যাচ্ছে না, তাই না? তো গ্লোনাসকে বলা হয় কাপ বা পেয়ালার মতো। কাপ মানে কি? কাপের বাংলা যদি কি, এই সরি ইংলিশ হচ্ছে কাপ, বাংলা হচ্ছে কি? পেয়ালা। তো গ্লোমেরুলাস দেখতে কেমন? পেয়ালার মতো। কেমন দেখতে? পেয়ালার মতো। মূলত আমাদের এই যে রক্ত যে আমাদের দেহ থেকে পরিশোধ হয়, এর প্রায় 80 থেকে 90% পরিশোধ হয়ে যায় গ্লোমেরুলাসের ভিতরে। কোথায় ভাইয়া?
গ্লোমেরুলাসের ভিতরে। তুমি চাইলে এখানে ডিজাইন করে দিতে পারো, লাগে না এগুলো যদিও। হ্যাঁ আমি ডিজাইন করে দিলাম, ডিজাইনটা তো খারাপ দেখা যাচ্ছে মনে হয়। যাই হোক, তো এই দেখছো ভাইয়া হাতে চিকন আঁকে এই যে। তো এই যে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস কেমন কাজ করে ভাইয়া? ছাঁকনির মতো কাজ করে। কেমন কাজ করে? ছাঁকনির মতো কাজ করে। দেখতে কেমন? পেয়ালার মতো। কেমন দেখতে? পেয়ালার মতো। পেয়ালা মানে কি কাপ। তো সোজা কথা তুমি এটা কারণ রেখে দেবা। তো মূলত আমাদের বৃক্কের যে আমাদের প্রায় 80 থেকে 90% কাজ বা 90% পরিশোধ হওয়ার রক্ত পরিশোধ হওয়ার কাজ এটা মূলত গ্লোমেরুলাসই করে থাকে। এরপর ভাইয়া এখান থেকে আসার পরে এইভাবে পেঁচাবে কতক্ষণ, ঠিক আছে? এই পেঁচাবে, পেঁচানোর পরে এখান থেকে আসবে হ্যানলির লুপ। কি আসবে ভাইয়া? হ্যানলির লুপ। এটাকে তুলনামূলক চিকন, বইতে চিত্রগুলো পেয়ে দেওয়া, বুঝছো? এই হচ্ছে হ্যানলির লুপ। এরপর হচ্ছে এই দূরবর্তী বেদনা নালিকা, আর এই হচ্ছে আমাদের সংগ্রাহক নালিকা। গাছের মতো সংগ্রাহক দেখতে কেমন? গাছের মতো। বুঝছো? এই হচ্ছে আমাদের সংগ্রাহক নালিকা। তো নামগুলো তুমি তোকে দিয়ে দাও যে এটা হচ্ছে কি ভাইয়া? গ্লোমেরুলাস। কি ভাইয়া? গ্লোমেরুলাস। যে কি কাজ করে ভাইয়া? ছাঁকনির মতো কাজ করে। তো ভাইয়া শুধু গ্লোমেরুলাস কি ছাঁকে মানে ছাঁকার পর রক্ত কি বের করে দেয়? না, না। এই যে আমাদের প্রান্তীয় বেতন নালিকা, এটা কি ভাইয়া? প্রান্তীয়, প্রান্তীয় বা নিকটবর্তী বেতন নালিকা। প্রান্তীয় বা নিকটবর্তী পেতন নালিকা লিখে দিও, ঠিক আছে? আর এটা হচ্ছে ভাইয়া দূরবর্তী পেতন নালিকা। এটা হচ্ছে দূরে, দেখো বলুন থেকে দূরে, জন্য হচ্ছে কি দূরবর্তী পেঁচানো নালিকা। বুঝছো? ঠিক আছে না? ডিস্ট্রিক্ট করে নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নিকটবর্তী পেতন নালিকা, এটা প্রান্তীয় না। এটা তো প্রান্ত না, এটা তো কাছাকাছি, এটা প্রান্তীয় না। এটা হচ্ছে দেখো একটু ভুল করে দিচ্ছিলাম, এগুলো আসলে খেয়াল করতে হবে। এটা হচ্ছে নিকটবর্তী পেতন নালিকা, এটা হচ্ছে দূরে মানে প্রান্তে, একটা প্রান্তে। সো প্রান্ত তো আমরা বৃত্ততে পড়ি ম্যাথে। তো প্রান্ত কোথায়? এই যে প্রান্ত, পরিধিকে থেকে প্রান্ত মানে দূরে, দূরে হচ্ছে প্রান্ত। বুঝছো? এটা হচ্ছে এই দূরবর্তী পেতন নালিকা, এটা হচ্ছে নিকটবর্তী পেতন নালিকা। তো বুঝছো? তো শুধুমাত্র গোলমেরুলাসের মধ্যে ছাঁকনি হয় না, এই রকম এখানে আসার পর এখান থেকে ছাঁকনি হয়, এখানে থাকে। আবার যে হ্যানলির লুপ, এটা কি ভাইয়া? এটা হচ্ছে হ্যানলির লুপ। হ্যানলির লুপ, এখানেও ভাইয়া কয়েক দফা শোষণ হয়, ছাঁকনির কাজ হয়, ঠিক আছে? তারপরে রক্ত পরিশোধ হয়। এটা কি ভাইয়া? এটা হচ্ছে সংগ্রাহী নালিকা। সংগ্রাহক নালিকা। ওকে ভাইয়া, মূত্রের মধ্যে থাকে কি জানো? ইউরোক্রোম থাকে। কি থাকে? ইউরোক্রোম নামক রঞ্জক থাকে। এটা কি? এটা হচ্ছে একটা রঞ্জক। এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা রঞ্জক। এই মূত্রের মধ্যে ইউরোক্রোম রঞ্জকের উপস্থিতিতে মূত্রের রং কেমন হয়? মূত্রের রং হয় হালকা হলুদ। কেমন ভাইয়া? হালকা হলুদ, হালকা হলুদ বর্ণের। বুঝছো? তো তোমরা যারা নটরডেমে যারা পরীক্ষা দেবা, তো তোমাদেরকে এইরকম অপশন আসবে যে মূত্রের রং কেমন? হলুদ, হালকা হলুদ, ঠিক আছে, লাল, কালো, নীল, এভাবে আসবে। আসলে এগুলো আসবে না, আসবে হলুদ এবং হালকা হলুদ, মানে তোমাকে কনফিউশন করার জন্য। তো অনেক পোলাপান দাঁড়াই আসবে হলুদ, কিন্তু হলুদ না, যাতে হালকা হলুদ বলে। বুঝছো? তো এই হচ্ছে আমাদের নেফ্রন। এটা কি ভাইয়া? নেফ্রনের গঠন, নেফ্রনের গঠন। এখন আমি তোমাকে একটু কাজটা বলে দিই, এখানে কাজটা কেমন হয়। ভাইয়া প্রথমে আমাদের ওই যে রক্তটা আসছিল না, একটু মনে করতে কি আসছিল? প্রথমে ধমনী থেকে রক্ত প্রবেশ করছিল সাংঘাই নালিকার ভিতরে, সাংঘাই নালিকা থেকে রোনাল পিরামিডের মধ্যে মানে পেলভিসে, পেলভিস থেকে গেছিল কোথায় ভাইয়া? আমাদের রোনাল পিরামিডে গেছিল, তাই না? পেলভিস থেকে রোনাল পিরামিডে গেছিল, রোনাল পিরামিড থেকে গেছিল কোথায়? নেফ্রনে। এই নেফ্রনে প্রবেশ করছে কিভাবে? আফারেন্ট আর্টিকেল থেকে প্রবেশ করছে, প্রবেশ করার পর প্রায় 10 থেকে 15টি কৌশিক, প্রায় 50টি কৌশিক জালিকা তৈরি করছে। প্রায় 50টি কৌশিক জালিকা তৈরি করার পরে এই বাচ্চারা কি করছে? এই বাচ্চারা এখান থেকে ঢোকার পরে বিভিন্ন ধরনের কয়েক ধরনের শোষণ মোষণ হয়ে হয়ে ইফরান আর্টিকেল থেকে বের হয়ে গেছে। এবং আমাদের এই যে পরিশোধ রক্ত ছিল, এই যে ময়লা, ময়লাটা সাংঘানিকের মাধ্যমে থেকে এখানে আসছে, সাংঘানিকের মাধ্যমে এখানে আসছে। আর ইফরান আর্টিকেল থেকে গেছিল কোথায়? ক্ষীরের মাধ্যমে রক্তটা চলে গেছে, রক্তটা পরিশোধ হয়ে চলে গেছে। আর ময়লা বা বজ্র, এই বজ্র আস্তে 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 শোষণ হইতে 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 হইতে
এই যে আমাদের সাংঘাতিক রেখার মাধ্যমে চলে আসছে, সাংঘাতিক রেখার মাধ্যমে চলে আসার পরে এখান থেকে গেছে কোথায়, গেছে ইউরেটারে, ইউরেটার থেকে গেছে কোথায়, মূত্রথলিতে, মূত্রথলি থেকে গেছে কোথায়, মূত্রনালীতে, মূত্রনালীর সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের বাইরে চলে গেছে। ঠিক আছে, তারপর চলে গেছে তোমার ওয়াশরুমে। আচ্ছা, তো এই ছিল আমাদের দেখানোর কাজ। এখন তোমাদের যদি আসে যে বৃক্কের কাজ লেখো, তো আমি কিন্তু এতক্ষণ তোমাকে যা পড়াইছি, যা বলছি, তুমি কিন্তু পারবা। তারপর আমি তোমাকে একটু সুন্দর ভাষায় একটু বলে দিই। ঠিক আছে, এটা বছর আগে তোমাকে একটু বলে দিই। তো ভাইয়া বৃক্কের কাজ কি? তুমি ধরে লিখবা বৃক্ক বা বৃক্কের ভিতরে থাকে নেফ্রন। এই নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে, কি প্রক্রিয়া ভাইয়া? জটিল প্রক্রিয়ার মাধ্যমে, একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত মূত্র উৎপন্ন করে। উৎপন্ন মূত্র সাংগ্রাহীন লেকের মাধ্যমে বৃক্কের পেলভিসে পৌঁছায়। পেলভিস থেকে ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশ রেখে মূত্রথলিতে আসে। মূত্রথলিতে কিছু সময় অবস্থান করার পরে পর্যায় মানে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত পূর্ণ হলে মূত্রথলিতে পর্যায়ক্রমিক সংকোচন এবং প্রসারণের মাধ্যমে মূত্র দেহের বাইরে নির্গত হয়। আমি আবার বলি, বৃক্ক বা নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত মূত্র উৎপন্ন করে। উৎপন্ন মূত্র সাংগ্রাহীন নালীর মাধ্যমে বৃক্কের পেলভিসে পৌঁছায়। পেলভিস থেকে ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশ বেয়ে রক্ত ওই মূত্র আসে কোথায়? মূত্রথলিতে। মূত্রথলিতে নির্দিষ্ট পর্যায় পর্যন্ত পূর্ণ হলে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে এবং আমাদের মূত্রনালীর পর্যায়ক্রমিক সংকোচন এবং প্রসারণের মাধ্যমে মূত্র দেহের বাইরে নির্গত হয়। এই হচ্ছে এক্স্যাক্টলি কি পয়েন্ট, একেবারে মেইন যে টপিক টু, মেইন যে পড়াটু, সেটা হচ্ছে এইটুকু। মানে তুমি যাই লেখো না কেন, তুমি এই যে মূত্র নিয়ে তুমি আমি জানি তুমি পরীক্ষা তোমার কি করো, তোমার বাড়িতে পরীক্ষা মানে লেখো ভাই, লেখো, অসুবিধা নাই, তোমার যা মনে আছে তাই লেখো। কিন্তু ভাই এই কথাটা তুমি স্কিপ করার কোনো সুযোগ নেই। তুমি যাই লেখো না কেন, তুমি সুন্দর করে একটা স্টার দিয়ে সুন্দর করে এই যে লেখাটু এতটুকু মোটামুটি একটা প্যারা হবে। ঠিক আছে, একটা অনুদানের মতো একটা প্যারা হবে, এই প্যারাটা সুন্দর করে দিয়ে একটা মাঝখানে স্টার দিয়ে সুন্দর করে লিখে রাখবা। মানে টিচারের জন্য আকর্ষণটা ওই প্যারার উপর পড়ে, ওই প্যারাটা যখন টিচার পড়ে আর ওই প্যারাটা পড়ে তোমাকে খুশি হয়ে অসংখ্য তোমার মার্ক তোমাকে বোনাস দিয়ে দেবে। বুঝছো? তো আমাদের মূলত তুমি যদি মানে বৃক্ক বা এই অধ্যায় সবথেকে কঠিন পয়েন্ট গুলো থাকে সেগুলো আলোচনা করা শেষ, মানে তোমার অধ্যায়টা মোটামুটি শেষ। এখন আমাদের আর যেসব টপিক গুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো। তো আমরা কি বললাম বাচ্চারা, খেয়াল করো। বৃক্কের বেসিক সংজ্ঞা, বৃক্কের গঠন পড়ছি, নেফ্রনের গঠন পড়ছি, বৃক্কের কাজ তাও করা শেষ। এবার তোমাদের আর মাত্র 4টা টপিক আছে। কি ভাইয়া? অসমোরেগুলেশন আছে। চলো শুরু করি। অসমোরেগুলেশন বা পানি সাম্যতা। ভাইয়া এইটা নিয়ে আমি আলোচনা করার তেমন কিছু নাই, এটা খ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যদিও খ নম্বরে আসে, সেটা তোমাকে একটু বলে দিই। ভাইয়া বৈষম্যবদ্ধ পর্দা আমি বলতেছি কিন্তু খেয়াল করো, বৈষম্যবদ্ধ পর্দা বা সেলিএক্টিভিটি পার্মিয়াবল মেমব্রেন দ্বারা আবৃত। ঠিক আছে, পার্মিয়াবল মেমব্রেন, সিলেক্টিভিটি পার্মিয়াবল মেমব্রেন। তোমার ইংরেজি পড়ার কোনো প্রয়োজন নাই, আমি তো একটু পাকনামি করে পড়ে ফেলছি আগে, তোমার মতো বয়সে তুমি চাইলে পড়তে পারো। আমার এই বায়োলজিক্যাল, আমার মানে পছন্দের সাবজেক্ট হচ্ছে বায়োলজি, আর বায়োলজিতে আমি তোমার যত ইংরেজি নাম আছে এগুলো পড়তে আমি খুব ভালোবাসি, খুব পড়তে পছন্দ করি। যেমন আমাদের ইন্টারে আমাদের ছিল বাংলাদেশের হার সম্পর্কে কিছু কথা ছিল, তো সবকটা হার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমার ভালো লাগে পড়তে, এই জন্য আমি ইংরেজিতে সবকটা আমাদের যতগুলো হার আছে সব নাম মুখস্থ করছি, এটা আমার ভালো লাগা। তো যাই হোক ভাইয়া, অসমোরেগুলেশন বা পানি সাম্য। ভাইয়া পানি সাম্য, তুমি যদি বৈষম্য পর্দার একটা দ্রবণ রাখো, কি রাখো ভাইয়া? দ্রবণ। তাহলে আর এটা হচ্ছে দ্রাবক। ঠিক আছে, তাহলে বিশুদ্ধ দ্রাবকের দিক থেকে দ্রবণের দিকে অভিশ্রবণ ঘটবে। কি ঘটবে ভাইয়া? অভিশ্রবণ। কি ঘটবে? অভিশ্রবণ। সো দ্যাটস ওয়াই এই অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের থাকে প্রান্তীয় নালিকা থাকে, নিকটবর্তী বেতানো নালিকা আর প্রান্তীয় নালিকা এবং হ্যান্ডেল লুপ। এখান থেকে এই অসমোরেগুলেশনের মাধ্যমে ওখানে কিছুটা শোষণ হয়। আর মূলত আমাদের দেহের মধ্যে যে পানির শোষণ আছে, পানির যে বৈষম্যবদ্ধতা আছে, পানি আর বৃক্ক এবং আমাদের দেহের মধ্যে পানির যে বৈষম্যবদ্ধতা, এই পানির মূলত চাপ বা নিয়ন্ত্রণকে বজায় করে রাখি অসমোরেগুলেশন। বই থেকে পড়ে নিও ভালো করে, আমি তোমাকে জিনিসটা বুঝে দেওয়ার চেষ্টা করছি। আমাদের দেহের মধ্যে যতগুলো পানি আছে, এই পানি এবং দেহের মধ্যে যে ভারসাম্য আছে, এই ভারসাম্য রক্ষা করা মানেই হচ্ছে অসমোরেগুলেশন। মানে একটা বৈষম্যবদ্ধ পর্দার এক পার্সেন্ট যেটা দ্রাবক রাখো, আর এক পার্সেন্ট যেটা দ্রবণ রাখো, তাহলে বিশুদ্ধ দ্রবণের দিক থেকে দ্রাবকের দিকে কি হবে? অভিশ্রবণ ঘটবে। এই অভিশ্রবণ প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের কি বলো অসমোরেগুলেশন। ওকে, এবার হবে বৃক্কে পাথর। কি ভাইয়া? বৃক্কে পাথর মানে পাথর হওয়ার কারণ কি, কেন হতে পারে? এর হচ্ছে ভাইয়া বৃক্কের সমস্যা, বৃক্কের বিকল হওয়া। আমি একবার আলোচনা করে দিই ভাই, বৃক্ক বিকল হওয়া, বৃক্কের সমস্যাটা কেন হয়? এগুলো হয় আমাদের শুধুমাত্র পাকনামির কারণের জন্য হয়, আমাদের অতিরিক্ত পাকনামি, অতিরিক্ত বুদ্ধির কারণে এগুলো হয়। ওদেরকে একটা কাহিনী শেয়ার করি।
ক্লাসের মাঝে তোমাদের একটা কাহিনী শেয়ার করি। সেটা হচ্ছে আমি একদা একদা একদিন আমি আমার খালুর সাথে বাজারে গেছি, বুঝছো? তো আমি ক্লাস 9-এ পড়ি, মেবি 9-এ না 10-এ পড়ি, 10-এ। ঠিক আছে, আমি খালুর সাথে বাজারে গেছি। তো এটা রমজানের ঠিক 2 দিন আগে, ঠিক আছে। তো আমার খালু কি করতেছে, যে খালু মানে তো বুঝো আঙ্কেল। তো আঙ্কেল কি করতেছে, যে তোমার ওই যে রমজানের জন্য বাজার করতেছে। তো রমজানের আমরা যেগুলো খাই মূলত শশা, বুট, মুড়ি, এগুলো কিনতেছে। মুড়ি বাজার গুলো করলো, করার পরে আর আমি তো বুঝো নাই, মানে ডেলিভারি ম্যান, মানে ডেলিভারি ম্যানের মতো সব বহন করতেছি। এখন একটা পর্যায়ে আঙ্কেলে গেল তোমার ফার্মেসি দোকানে গেল। যাওয়ার পরে দেখলাম কি, তিনি ওষুধ নিছে, গ্যাসের ওষুধ, নাপা নিছে, আর কি প্যারাসিটামল আর কি কি নিছিল। তো গ্যাসের ওষুধ নিছে, 1 মাসের ফুললেই গ্যাসের ওষুধ নিছে। মানে সারাদিন দেশে তো অভুক্ত থাকবে, ঠিক আছে, অনাহারি থাকবে। তো দ্যাটস ওয়াই অবশ্যই গ্যাসের ওষুধ, গ্যাসের সমস্যা হতে পারে, এই জন্য গ্যাসের ওষুধ দিছে। ওকে ফাইন। এরপর দেখলাম কি, 2 বক্স চাল নিছে, 2 বক্স খাবার চালাই। কেন নিছে? তো এখন আমি কোশ্চেন করলাম যে আঙ্কেল আপনি 2 বক্স খাবার চাল নিলেন কেন, সমস্যা কি? তো বলছে আমি তো রোজা রাখবো। এই রোজা রাখলে শরীর হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, শরীর দুর্বল। তো রমজান ইফতার করার পরপরই আমরা স্যান্ডগুলো খাবো, সবাই একটা স্যান্ডগুলো খেলে আমাদের শরীরের এই দুর্বলতা কেটে যায় এবং আমাদের ভালো থাকবে, সুস্থ থাকবে। মানে কোনো ডাক্তারি পরামর্শ ছাড়া, এটা হচ্ছে তার নিজস্ব বুদ্ধি, এবং এই বুদ্ধির কারণে সে তার কিডনিগুলো আস্তে আস্তে ক্ষয় করতেছে। তো আমি তাকে বুঝিয়ে বললাম, সেটা আমি এখন তোমাকে বুঝিয়ে বলবো। তো আবার তোমরা দেখা যায় কি, তোমরা দেখা গেছে কি, স্কুলে গেলা, স্কুলে খেলাধুলা করলা, অনেক দৌড়দৌড়ি করলা, বন্ধুর সাথে আড্ডা আড্ডা দিলা, তো ক্লান্ত, দিন শেষে আর রাস্তাঘাট প্রচন্ড গরম, রৌদ্র, তুমি বাসায় আসতো, তুমি ক্লান্ত। তো তোমার আম্মা কি করলো, যে এই আমার কথা বলি, এই জীবন অনেক ঘোরাঘুরি করে আসতো, তো তোমার শরীর তো ক্লান্ত, তো আসো একটা খাবার সাইন করে দেই, তুমি খাও, তোমার শরীর ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। ডাক্তারি পরামর্শ ছাড়া, শরীরে তেমন কোন ইফেক্টিভ সমস্যা ছাড়া তুমি যদি খাবার স্লাইন খাও, তাহলে ক্রমাগত তোমার বৃক্ক বা কিডনি নষ্ট হয়ে যাবে। সোজা কথা, ঠিক আছে। আবার বিশেষ করে ব্যথার ওষুধ দেখো, আমার আমার মাথা ব্যথার সমস্যা সব থেকে বেশি, আমার মাইগ্রেনের প্রবলেম আছে। তো আমি কিন্তু যতটা পারি টাফেলকে অ্যাভয়েড করার চেষ্টা করি, এবং মোটামুটি নরিয়াম ওষুধটা খাই, বুঝছো? তো এই যে টাফিন জাতীয় ওষুধ বা ব্যথার ওষুধ যেসব আছে, এগুলো খেলে আমাদের কিডনিতে বড় ধরনের ইফেক্ট করে, যেটা অবিশ্বাস্য বা আমাদের কল্পনার বাহিরে, ঠিক আছে। তো এই যে দৌড়দৌড়ি করে বাসায় চলে আসো, খাবার সাইন খাও, এটা একদমই না, আজকে থেকে ক্রস। তুমি দৌড়দৌড়ি করো, বাসায় আসো, বাসার পরে লেবু শরবত খাওয়া, কি খাবা, লেবু শরবত খাওয়া। যদি ডায়াবেটিক্স না থাকে তাহলে চিনি দিয়ে খেতে পারো, আর ডায়াবেটিস হলে চিনি দিয়ে খাবে। তো আমি তো অবশ্যই জানি তোমার ডায়াবেটিস নাই, অবশ্যই তুমি চিনি দিয়ে লেবু শরবত খাবা, বাট নট নো খাওয়ার নাই। ওকে, এভাবে তুমি তোমার আত্মীয় স্বজন যারা আছে, ফ্যামিলি যারা আছে, সেই লোকদের তুমি সচেতন করবা, ঠিক আছে। আর এই বিষয়টা সবসময় মাথায় রাখবা। ওকে, আর পরীক্ষা তুমি সুন্দর করে লিখবা যে দৌড়দৌড়ি করে সরাসরি এসে খাবার খাওয়াটা ঠিক না। ওকে, এই সময় আমাদের বৃক্কে সমস্যা বা বৃক্ক হওয়ার জন্য মূল কারণ বা মূল দায়ী খাবার স্লাইন। এর তুমি অবশ্যই উল্লেখ করবা, খাবার স্লাইন এবং ব্যথার ওষুধ। তাছাড়া বিভিন্ন সমস্যা আছে, ঠিকমতো পানি পান না করা। ও আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে একটা সময়, একটা টাইম, আমাদের কিন্তু এই যারা মুরব্বী যারা আছে বা আমার আম্মু যারা আছে, তারা আমাদেরকে কিন্তু বলতো যে দৈনিক 10 গ্লাস পানি খেতে হবে, 7 গ্লাস পানি খেতে হবে, তারপর 1 লিটার পানি খেতে হবে, হ্যান খেতে হবে, ত্যান খেতে হবে। এটা কিন্তু একদম মেডিকেল, মানে ডিসিশন ছাড়াই তারা বলতেছে, ঠিক আছে। তো দৈনিক তোমাকে 5 গ্লাস পানি খেতে হবে, কোন ধরনের নিয়ম নাই। তোমাকে হাফ লিটার পানি খেতে হবে, নো। তোমাকে 2 লিটার পানি খেতে হবে, নো। যখন পিপাসা পাইবে ঠিক তখনই তুমি পানি খাবা। কখন? পিপাসা পেলেই পানি খাওয়া উচিত, পিপাসা পেলেই পানি খাওয়া উচিত। এখন তুমি কতটুকু পানি খাবা, এটা তোমার পরিবেশ, আবহাওয়া ভেদে তারতম্য হতে পারে। তো দ্যাটস ওয়াই তোমাকে এতটুকু পানি খেতেই হবে এমন কোনো কিছু না। তবে পর্যাপ্ত পানি খাওয়াটা শরীরের জন্য ভালো, ঠিক আছে। অতিরিক্ত পানি খাওয়া, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আবার অতিরিক্ত কিছুও ভালো না, মানে কম ভালো না, বুঝছো? তো বৃক্কে পাথর, হ্যাঁ, আমাদের বৃক্কে বিভিন্ন ধরনের এই ধরনের অসুবিধার কারণে আমাদের বৃক্কে কি হয়, বৃক্কে পাথর হয়। কি হয় ভাইয়া? বৃক্কের পাথর দেখা যায়। তো বৃক্কে ছোট ছোট পাথর হয়। কেমন হয়? ছোট ছোট পাথর হয়। এই ছোট ছোট পাথররা যখন হয়, আমার তখন কিন্তু উপলব্ধি করতে পারি না। কিন্তু যখন যখন এই পাথরগুলা আমাদের ইউরেটারে, যখন মূত্রথলি যখন আসে, ঠিক আছে, এই যে ইউরেটার, এই যে ইউরেটার, আর এই হচ্ছে আমাদের মূত্রথলি। তো পাথরগুলা এই মূত্রথলিতে আসে, তখন আমাদের সমস্যা টের পাই না। যখন আমাদের মূত্রনালীতে চলে আসে পাথর, মূত্রনালীতে আসে, মূত্রনালীতে আসার পরে আমাদের প্রস্রাব বন্ধ করে দেয়, প্রস্রাব করতে পারে না। তখন তো মানুষের উদ্বেগ শুরু হয়, কে প্রস্রাব করতে কেমন পারতেছি না, প্রস্রাব করতে রক্ত বের হয়, এবং প্রস্রাব করতে না পারার কারণে জ্বালা পড়া সৃষ্টি হয়, প্রস্রাব জ্বালা পড়া সৃষ্টি হয়। ঠিক তখন আমরা উপলব্ধি করতে পারি আমাদের বৃক্কের সমস্যা হয়েছে। তখন আমরা টেস্ট করি, টেস্ট করে পাওয়া যায় আমাদের বৃক্কের পাথর পাওয়া গেছে, বুঝছো? এই হচ্ছে বৃক্কের পাথর বা বৃক্ক পাথর। তো ডান, বৃক্ক পাথর ডান। তো এখানে ভাইয়া এগুলো তোমার বই থেকে পড়ে নিয়ে আমি তোকে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। এবং ভাইয়া ডায়ালাইসিস বা প্রতিস্থাপন, ডায়ালাইসিসে আসো, আসো ডায়ালাইসিস সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তো ভাইয়া হোয়াট ইজ ডায়ালাইসিস?
ডায়ালাইসিস টিউবটা হচ্ছে মাস্ট, কিন্তু তুমি এঁকে দেবা সুন্দর করে। তোমার একটা হাত আঁকি না, এই কামটা ভালো না, ভালো কালি করতেছি না। তবে তুমি একটা হাত আঁকো, একটা দুইটা তিনটা, এই চারটা, এই যে পাঁচটা আঙুল, চারটা ভালো দেখা যাচ্ছে না। আমি ভালো হাত আঁকতে পারি না, ঠিক আছে, তোমার ভালো করে এঁকে নিও। খারাপ দেখা যাচ্ছে আমি যেটা জানতেছি, বুঝতে পারতেছি আমি খারাপ দেখা যাচ্ছে। যাই হোক, এই একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা। এই যেমন তোমাদের হাতটা, এই হাতের একটা হচ্ছে এই দেখো, দেখা যায়, দেখা যায়, এটা হচ্ছে ধমনী শিরা, ধমনী একটা হচ্ছে শিরা। সো ভাইয়া, ডায়ালিসিস টিউবটা আমরা এখানে ডায়ালিসিস টিউব, এই হচ্ছে আমার ডায়ালাইসিস মেশিন। কি ভাইয়া? ডায়ালাইসিস মেশিন। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লুইড। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ফ্লু ফ্লুইড। এটা কিসের ফ্লুইড ভাইয়া? ডায়ালাইসিস করার জন্য একটা ফ্লুইড আছে, এই ফ্লুইডটা এখান থেকে নলের মধ্যে যায়, এখানে অনেকগুলো ফ্লুইড থাকে। ঠিক আছে, তো এটা নিয়ে তোমার এখন লাগবে না, বিস্তারিত পরবর্তী ক্লাসে তোমরা আলোচনা করবো। ফ্লুইড থাকবে, এই ফ্লুইড ডায়ালাইসিস টিউবের ভিতরে যায়। তো ভাইয়া ধমনী থেকে এই গেল ডায়ালাইসিস মেশিনের ভিতরে যাওয়ার পরে তোমাদের যেমন আঁকা আমি হিসেবে এঁকে দিচ্ছি, এই যায় যাওয়ার পরে এখান থেকে একটা নালী, ঠিক আছে, আর এখান থেকে বদ্র। আচ্ছা, বদ্র তো এঁকে দিলাম, এই মানে ঘুরেছি, বেশি ঘুরে দিচ্ছি, যাই হোক। আচ্ছা, এটা আমি এত কিছু না করে আমি তো সহজে রাখতে পারি, কেন এরকম হতে গেলাম? এই এই বুঝছো? তো এটা হচ্ছে ভাই কি, এটা হচ্ছে ধমনী। ধমনী থেকে রক্ত প্রবেশ করে, ধমনী থেকে রক্ত প্রবেশ করে, আর রক্তটা আসে কোথায়? শিরায় আসে। এই রক্তগুলো প্রবেশ করলো আর এই শিরার ভিতরে চলে আসে। সো ভাইয়া, আর এখানে কি হবে? এখানে বদ্র, বদ্র, বদ্র কি থাকবে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, নাইট্রোজেন, বদ্র, এগুলো লিখে দেবা। ঠিক আছে, বদ্র কি আছে ভাইয়া? আমি লিখে দিচ্ছি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। বুঝছো বাচ্চারা? এইগুলো হচ্ছে আমাদের নাইট্রোজেন ঘটিত বজ্র। ও, আরেকটা লিখে দেবেন, নাইট্রোজেন ঘটিত বজ্র। তো ভাইয়া, কি হয় ডায়ালাইসিস কেন হয়, কেন করি? আসো এটা ডিসকাস আলোচনা করি। ভাইয়া, হোয়াট ইজ ডায়ালাইসিস? ধরো তোমার বৃক্ক নষ্ট হয়ে গেল বা বিকল হয়ে গেল, মানে তোমার বৃক্ক কাজ করতেছে না। এখন ভাই তুমি চিন্তা করো, তোমার রক্তের মধ্যে ময়লা আছে, বাট তোমার বৃক্কটা কাজ করতেছে না, বৃক্কটা সচল না, মানে সচল না, এটা সচল করার কোনো সিস্টেমও নেই। এখন তোমার এই যে দেহের মধ্যে যে রক্তগুলো আছে, রক্তগুলো সব ময়লা হয়ে আছে, বজ্র হয়ে আছে, তোমার শরীরে ফুলে উঠবে, তাই না? তোমার শরীর কিন্তু ফুলে উঠবে। আর বৃক্কে সমস্যা হওয়ার একটা প্রধান লক্ষণ হচ্ছে শরীরে গা ফুলে ওঠে। তো শরীরের সমস্ত শরীরে তোমার বজ্রের কারণে রক্তগুলো পরিশোধ না হওয়ার কারণে তোমার বডি ফুলে উঠবে। তো দ্যাটস ওয়াই তোমার রক্তটা পরিশোধ করা একেবারে প্রয়োজন, অতি প্রয়োজন হয়ে পড়বে, না হলে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। সো আমাদের কি করতে হয়? এই রক্তটা পরিশোধ করতে হয়। এখন বৃক্ক দিয়ে কাজ করতে পারে না, সেই কাজটা মানুষের মাধ্যমে কৃত্রিম কোনো যন্ত্রের মাধ্যমে করতে হয়। সেই কৃত্রিম যন্ত্রই হচ্ছে ডায়ালাইসিস। তুমি মনে করতে পারো যে মানুষের তৈরি বৃক্কটাই হচ্ছে ডায়ালাইসিস। ওকে, তো তোমার এই যে রক্তটা আসবে, ধমনী থেকে রক্তকে প্রবেশ করে নিয়ে নিয়ে যাওয়া হয় ডায়ালাইসিস টিউবের মধ্যে। ডায়ালাইসিস টিউবের মধ্যে নেওয়ার পরে সেখান থেকে একটা ফ্লুইড যায়, ফ্লুইড যাওয়ার পর রক্ত এখানে পরিশ্রুত হয়। ঠিক আছে, যারা নেফ্রন দেওয়ার কাজটা করে না, ঠিক সেভাবে রক্তটা পরিশ্রুত হয়, ছাকন হয়। ছাকনের মাধ্যমে আমাদের যতগুলো বদল আছে, সেই বদলগুলো একটা পাত্রে এসে জমা হয়, এবং ডায়ালাইসিস ফ্লুইড যায়, ফ্লুইড রক্তটা সমস্ত বদলটাকে পরিশোধ করে, পরিশোধ করার পর ক্লিন ফ্রেশ যে রক্তটা আছে, সেই রক্তটাকে আবার শিরার মাধ্যমে পাঠিয়ে দেয়। আমি লিখে নিই না, এটা হচ্ছে শিরা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে শিরা। তো ভাইয়া, বুঝছো বাচ্চারা? কিভাবে প্রবেশ করে? তো এই যে ডায়ালাইসিস, তো আমার একজন আত্মীয়ের ডায়ালাইসিস করা হয়েছিল। তো ডায়ালাইসিস কি জানো ভাই? খুবই এক্সপেন্সিভ, খুবই খুবই এক্সপেন্সিভ। আইসিইউতে রোগী কতটা টাকা লাগে তার থেকে বেশি লাগে, বুঝছো? এটা খুবই এক্সপেন্সিভ, খুব 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 কস্টলি। ঠিক আছে, আল্লাহ এরও কাকে না দেখ, আমরা সেই দোয়া করবো, সবাই সবার জন্য দোয়া করবো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ডায়ালাইসিস প্রক্রিয়া। তো ডায়ালাইসিস প্রক্রিয়া কিভাবে কি হয়, এখন তুমি সুন্দরকে লিখে দিতে পারবো না, আমি সুন্দরকে বলে দিচ্ছি, বুঝে দিচ্ছি, কারণ সুন্দরকে লিখতে পারবা। এবার হচ্ছে ভাইয়া কি? প্রতিস্থাপন। কি ভাইয়া? প্রতিস্থাপন। ভাইয়া, প্রতিস্থাপন যখন তোমার কথা মাথায় চলে আসবে, যখন তুমি দেখবা প্রশ্নের প্রতিস্থাপন, তখন তুমি সুন্দর করে একটা কথা তোমার লিখতেই হবে, না লিখলেই নয়। সেটা কি ভাইয়া? বলো তো, সেটা বলো। প্রতিস্থাপন যখন তোমার কথাটা মাথায় আসবে, তখন সুন্দর তুমি লিখবা টিস্যু কালচার। ঠিক আছে, কি লিখবা? টিস্যু ম্যাচ, টিস্যু কালচার না, টিস্যু ম্যাচ। টিস্যু কালচার অন্য জিনিস, টিস্যু ম্যাচ।
কি ভাইয়া? টিস্যু ম্যাচ। এটা তোমাকে লিখতেই হবে, ভাই মাস্টলি। আমাদের যখন, আচ্ছা আর প্রতিস্থাপন লিখি, প্রতিস্থাপনটা জিনিসটাকে একটু বুঝো। আমাদের যখন কিডনি বিকল হয়ে গেল, ডায়ালিসিস করতেছি, এখন ভাই কতক্ষণ করা যায়, অনেক তো কস্টলি। এখন আমাদের চিন্তা এরকম যদি ই করি যে কোনো ব্যক্তিকে যদি কিডনি দিয়ে দেই। আচ্ছা, এখানে আমার একটা ফোন আসছে। সো বাচ্চারা, তো টিস্যু ম্যাচ মানে একজন কিডনি তো অকেজ হয়ে গেছে, এখন তুমি কি করবা যে অন্য কারোটা কিডনি নিতে 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 তারা দিতে পারো। সো ভালো, অত্যন্ত সুন্দর। মানে একজন রোগী, সে ব্রেন্ডেড অবস্থা আছে, ব্রেন্ডেড বা মৃতপ্রায় অবস্থা, মানে ব্রেন ডেড পার্সন, মানে সে একটু পরে তার মৃত্যু হয়ে যেতে পারে। তো এখন এখন যদি তার একটা কিডনি বা তার একটা অঙ্গ নিয়ে যদি একটা ভালো মানুষ যদি বেঁচে থাকতে পারে, এটা অবশ্যই একটা মানব কল্যাণ বা মানব সেবা, মানব ধর্মের একটা সুন্দর একটা কাজ, তাই না? তো আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি, ওই যে ব্যক্তি যার যার কিডনি যার কিডনি বিকল হয়ে গেছে, তাকে ওই অসুস্থ ব্যক্তি কিডনিটা এনে দিয়ে তাকে সুস্থ বানানো সম্ভব। সো ভাইয়া, একটা জিনিস মনে রাখবা, এই এই যে আমাদের কিডনি আনবো, অবশ্যই তার টিস্যু ম্যাচ করতে হবে। কি ভাইয়া? টিস্যু ম্যাচ করতে হবে। ব্লাড গ্রুপ নট ম্যাটার, অবশ্যই মাস্ট বি তার টিস্যু ম্যাচ করতে হবে। ওনার টিস্যু এক হওয়া লাগবে। যদি টিস্যু ম্যাচ করে, তাহলেই আমরা কেবলমাত্র তার কিডনি এনে এই কিডনিকে দিয়ে প্রতিস্থাপন করতে পারবো। এখন কথা হচ্ছে ভাইয়া, বাংলাদেশে কি সম্ভব? ধরো ভাইয়া, তোমার কিডনি নষ্ট হয়ে গেছে, এখন তুমি চাইলে কি তোমার র্যান্ডম ভাবে একজন ব্যক্তি আছে যে ব্র্যান্ডেড, তার কিডনি রেখে তুমি দিতে পারবা? উত্তর হচ্ছে নো। বাংলাদেশে এই আইন নাই। কেন নাই সেটা আমি নিজে জানি না, ব্যক্তিগত আমি জানি না, কিন্তু বাংলাদেশে এই আইন নেই। ঠিক আছে, আইন থাকলে অবশ্যই যে কোনো মানুষের একটা কিডনি দিতে পারতা, বাট বাংলাদেশে এই আইনটা নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কিডনি বিকল হয়ে গেলে তখন প্রতিস্থাপনের প্রয়োজন হয়, তাহলে আমরা কিডনি থেকে প্রতিস্থাপন করতে পারি। ওকে বাচ্চারা, তো এই ছিল আমাদের কিডনি প্রতিস্থাপন সহ, এই ছিল আমাদের মূল ক্লাসটা। তো টিউশন ক্লাস তুমি অবশ্যই উল্লেখ করবা, সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিবা। সো বাচ্চারা, তো অনেকদিন পরে ক্লাস আসলাম, ঠিক আছে, ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। তোমরা কিন্তু কমেন্ট করো না, তোমার ক্লাস করো ঠিক, কিন্তু কমেন্ট করো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখবা, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবা, এবং যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের এই যে একটু একটু ভালোবাসা, এদিকে কথা তোমার টাকা লাগতেছে না তোমার কোনো, তাই না? তো তোমার এই যে একটু ভালোবাসা, এটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তোমার সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট আমাকে অনেকটা সাপোর্ট করবে, তাই না? তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা তোমার ক্লাসটি কেমন লাগছে। এটি ওয়ান শট ক্লাস, এবং অত্যন্ত বিস্তৃত সম্পর্কে সবকিছু বলে দিচ্ছি। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবা। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট কোনো ভিডিওতে।